This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে গোয়ালপুকুর গুলিকাণ্ডে গ্রেপ্তার সাজ্জাকের সহযোগী বাংলাদেশি অনুপ্রবেশকারী আব্দুল হোসেন। সোমবার রাতে বাংলাদেশে পালানোর চেষ্টা করতেই পুলিশের জালে ধরা পড়ে গেল আব্দুল। করণদিঘি থেকে আব্দুলকে গ্রেপ্তার করেছে গোয়ালপুকুর থানার পুলিশ। এই মুহূর্তে আমার সহকর্মী রূপক রয়েছেন আমার সঙ্গে। রূপক, কিভাবে এই আব্দুলকে ট্রেস করতে পারলো পুলিশ? কারণ এই আব্দুল সেও তো বাংলাদেশেই পালানোর চেষ্টা করছিল সাজ্জাকের মতোই। একদমই তাই। দেখো, এই ঘটনার পর থেকে কিন্তু পুলিশ যেমন সাজ্জাককে খুঁজে পেয়েছিল এবং সাজ্জাককে এনকাউন্টার করেছিল, এবং তার পরবর্তীতে সাজ্জাকের মূল বলতে গেলে তার সহযোগী এই আবাল সে কোথায় ছিল এটা কিন্তু পুলিশকে ভাবাচ্ছিল এবং এই প্রশ্ন উঠছিল। তার পরবর্তীতে পুলিশ কিন্তু মাটি আঁকড়ে পড়েছিল এবং বিভিন্ন থানা এলাকা রায়গঞ্জ এবং ইসলামপুর দুই পুলিশ জেলার পুলিশ কার্যত সীমান্ত এলাকাগুলোতে কিন্তু বিশেষ নজরদারি দিয়েছিল। এবং তার পরবর্তীতে করণদিঘি এবং গোয়ালপুকুর থানার মধ্যবর্তী এলাকায় যেখান দিয়ে কিন্তু খুব সহজেই বাংলাদেশে পালানোর একটা ছক কষেছিল এই আব্দুল ওরফে আবাল, এমনটা জানতে পেরে কিন্তু পুলিশ সেখানে তাকে ধরে ফেলে নাকা তল্লাশি চালানোর সময়। এবং যেমনটা জানা যাচ্ছে গোয়ালপুকুর এলাকায় এই আবালের কিন্তু শ্বশুর বাড়ি রয়েছে এবং সেখানে হয়তো সে আত্মগোপন করে থাকতে পারে, এই ধরনের নানা তথ্য গোপন সূত্রে কিন্তু পুলিশের কাছে ছিল। এই আব্দুল কোথা থেকে আগ্নেয়াস্ত্রগুলো পাচ্ছিল? মানে আগ্নেয়াস্ত্র যে সে সাজ্জাককে যেটা দিয়েছিল সেই আগ্নেয়াস্ত্রগুলো এই বাংলাদেশি অনুপ্রবেশকারী কি করে আগ্নেয়াস্ত্র হাতে পাচ্ছিল? পুলিশ এই ব্যাপারে এখনো পর্যন্ত জানতে পেরেছে কিছু? দেখো, যেমনটা কিন্তু অনুমান করা হচ্ছে পুলিশের তরফে, এই আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু প্রবেশ করেছিল বাংলাদেশ থেকেই, যেটার কারণে কিন্তু তাকে আগ্নেয়াস্ত্র সহ বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়, প্রমাণিত হয় এবং তাকে পুশব্যাক করা হয়েছিল। পরবর্তীতে এই আগ্নেয়াস্ত্র বিহার থেকে সে কোনোভাবে নিয়ে আসতে পারে। বিহার যেহেতু খুব কাছেই, সেই কারণে কিন্তু একটা বিহার যোগের সম্পর্ক কিন্তু তদন্তকারী আধিকারিকরা পাচ্ছেন। কারণ এই ঘটনার পর অর্থাৎ পাঞ্জিপাড়ায় গুলি চালানোর পর কিন্তু গুলির ঘটনার পর কিন্তু সামনেই বিহার, নেপাল এবং পাশেই বাংলাদেশ, এই তথ্য কিন্তু বারবার উঠছিল এবং শাসক দলের নেতারা তারাও কিন্তু বলছিলেন যে খুব সহজেই কিন্তু দুষ্কৃতীরা সেখানে আত্মগোপন করতে পারে। সুতরাং এই দুষ্কৃতী অর্থাৎ এই দুষ্কৃতী দল, সে আবালি হোক বা সাজ্জাকি হোক, এরা কিন্তু খুব সহজেই বিহার থেকে খুল্লা আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু এখানে দুষ্কৃতী কার্যকলাপ ঘটাতেই পারে এবং এই ধরনের তথ্য কিন্তু ইতিমধ্যেই পুলিশ পাচ্ছে। যদিও অনেক ধন্যবাদ, নজর রাখো। তবে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, গোয়ালপুকুরে পুলিশের ওপর গুলি চালিয়ে যে সাজ্জাক পালিয়ে গেছিল, সেই সাজ্জাক যারা এনকাউন্টার হয়েছিল, এবার তার সহযোগী বাংলাদেশের অনুপ্রবেশকারী আব্দুল হোসেনকেও গ্রেপ্তার করতে পারলো পুলিশ। কি বলবেন? দেখুন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশকারী আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বলি। বাংলাদেশি বলে ওদের অপমান করবেন না। ওনারা মাননীয়ার দুধেল গায়, কিন্তু সেই দুধ খেতে খেতে এবার গায়ের লাথি খোদ তাদের নিজেদের গায়েই পড়ছে। পুলিশকে খুন করে দিয়ে চলে যাচ্ছে। তাই একটা গুলি করলে 4টে গুলির নিদান দিয়েছেন আমাদের রাজ্যের জেমস বন্ড। তার পরিণতিতে সাজ্জাকের প্রাণ গেছে, এখন আব্দুল ধরা পড়েছে। ভালো, শেহজাদ বলে শরীফুল শেহজাদ বলে এক ছোকরা, সে পশ্চিমবঙ্গে ঢুকে বিজয় দাস নাম নিয়ে সৈফ আলী খানকে আহত করছে। আর এক অনুপ্রবেশকারী, জোড়া অনুপ্রবেশকারী, তারা পুলিশের ওপর গুলি চালাচ্ছে। এটাই পশ্চিমবঙ্গ। আমরা সেই কারণেই হিন্দু বাঙালিকে সচেতন করছি যে ওপারে চিন্ময় কৃষ্ণ প্রভুকে দেখুন, এপারে সনাতনীদের পরিস্থিতি দেখুন। এখনো সচেতন না হলে আবার নিজ ভূমে পরবাসী হতে হবে আমাদের। আর 2026 সাল সেই মোড় ঘোরানোর খেলা আপনাদেরকেই খেলতে হবে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে বাংলায় আবারও সক্রিয় মেরুকরণের রাজনীতি। মুর্শিদাবাদে রাম মন্দির বাবরি মসজিদ ঘিরে তরজা তুঙ্গে। বাবরি মসজিদ স্থাপনের কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আর এবার পাল্টা রাম মন্দির গড়ার ডাক দিল হিন্দুত্ববাদী সংগঠনগুলি। 26 বিধানসভা নির্বাচনের আগে তবে কে মেরুকরণের রাজনীতির অস্ত্রে শান রাজনৈতিক দলগুলির। 24-এর আগে রাম রাজনীতি দেখেছে এই দেশ, 26-এর আগে
বাংলাতেও কি সেই রাজনীতি? এই বঙ্গে মুর্শিদাবাদে আর একটা রাম মন্দির, অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে একটা সম্প্রদায়ের আবেগে জড়িয়ে সেই আবেগকেই কি উস্কে দেওয়ার কৌশল? ভোটের আগে সেই 22শে জানুয়ারি যার ভিত পুজো। রামচন্দ্রের এই ভব্য মন্দির নির্মাণ বা শিলান্যাস বা ভূমি পূজনের যে অনুষ্ঠান, তাতে আমরা ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, আমরা সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মহাশয়কেও জানিয়েছি এবং বিধানসভার একমাত্র যে বিধায়ক বাম, কংগ্রেস এবং আইএসএফ জোটের ভ্রাতৃপ্রতিম নওশাদ সিদ্দিকী, তাকেও আমি জানিয়েছি। বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। 22 তারিখে সম্পূর্ণ উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় আধ্যাত্মিক এক ভাবগম্ভীর, ভাব মুখরিত পরিবেশের মধ্যে দিয়ে ওখানে প্রস্তাবিত যে রাম মন্দির, সেই রাম মন্দিরের শিলান্যাস এবং ভূমি পূজন, হোম যজ্ঞ ইত্যাদি হবে। তার মানে নবাবগড়ে এই মুহূর্তে সক্রিয় হয়ে উঠছে এই মেরুকরণের রাজনীতি। আচ্ছা, কি বলছে রাজনৈতিক মহল, কি বলছে বাম, কংগ্রেস, বিজেপি, সিপিএম? শুনুন। মোটেই না, মিথ্যা কথা বলছেন উনি। ওনাদের কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ওনারা তো বলেছে 22শে জানুয়ারি নাকি খুব ভালো দিন ওনাদের পঞ্জিকা মত। 22শে জানুয়ারি উনি কোথায় ভিত পুজো করবে তা এখনো পর্যন্ত সেই জায়গার নামই উনি বলার সাহস পাচ্ছেন না। উপগ্রহতে করবেন না মাটির নিচে করবেন না মাটির উপরে করবেন, তা এখনো সেটা বলেননি। তো আমাকে তো নিমন্ত্রণ করেইনি। নিমন্ত্রণ পেলে কি যাবেন? নিশ্চয়ই যাব। কথায় বলে রঙ্গ করা তারই সাজে, রঙ্গ করা যার ক্যাপিটাল আছে। আমাদের রঙ্গ করা সাজে না। রঙ্গ করার মতো টাকা নেই, রঙ্গ করার মতো সময় নেই, রঙ্গ করার মতো মানসিকতা নেই। পাগলের কারখানা চলছে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এইসব পাগলামি দেখে মানুষ হাসছে। সকলে আসুক, কোনো বাধা তো কিছু নেই। রামজির নামে জয়গান সকলে করুক, আপত্তি নেই। কিন্তু ঘটনা হচ্ছে, যখন আমরা দেখছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাম নাম শুনলেই তেড়ে খেপে যায়, উদ্বোধন অনুষ্ঠান থেকে ভেগে চলে যায়, তখন তো আমাদেরকে এটাই লাগে যে তাহলে রাম নাম শুনতে পারতো না শুধু ভূত প্রেতেরা। তো মুখ্যমন্ত্রী কোন গোত্রীর, বাধা কিসের এত, এটাই হচ্ছে প্রশ্ন। এই মুহূর্তে আমার সঙ্গে মুর্শিদাবাদ থেকে আমার সহকর্মী কৌশিক রয়েছে। কৌশিক, কোথাও একটা 26-এর আগে কি নবাবগড়ে, মুর্শিদাবাদে এই মুহূর্তে মেরুকরণের রাজনীতি আরো প্রকট হয়ে উঠছে? একদমই দীপ, দেখো যে নবাবগড় মুর্শিদাবাদ বলে পরিচিত, আবার বিজেপি কিন্তু পাল্টাবাদ দাবি করে যে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, সেই সব কথাও তারা তুলে ধরে। সেখানে এই রাম মন্দির কথা হুমায়ুন কবির বাবরি মসজিদ উস্কে দিয়েছিলেন, তারপরে কিন্তু এই রাম মন্দিরের ঘটনা। তবে সেই সব কিছু কিন্তু পিছু ফেলে কিন্তু এই যে মুর্শিদাবাদের যে সাগরদিঘির যে গ্রাম, একদমই কিন্তু প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামে কিন্তু রাম মন্দির করা হবে। গ্রামবাসীরা জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু তারা বলছে যে গ্রামবাসীদের ঐক্য, গ্রামে কোনো মন্দির নেই, এই মন্দির হলে কিন্তু তাদের উন্নতি হবে। এবং শুধু মন্দির নয়, এই প্রত্যন্ত গ্রামের মন্দিরের পাশাপাশি যে অম্বিকানন্দ মহারাজ জানিয়েছিলেন যে মন্দির নিছকই উদ্দেশ্য, তার সঙ্গে করা হবে হাসপাতাল বা শিক্ষাক্ষেত্র। সেইখানে কিন্তু গ্রামবাসীরা ভাবছেন তাদের এই যে প্রত্যন্ত গ্রাম কিছুটা হলেও উন্নতি হবে, সাধারণ মানুষ পরিষেবা পাবে। কিন্তু রাজনীতির দিক থেকে দেখতে গেলে যে বাবরি মসজিদ যে মন্তব্য উস্কেছিলেন হুমায়ুন কবির, তারপরেই কিন্তু প্রতিটি ব্লকে ব্লকে এই রাম মন্দির করার কথা ঘোষণা করেছিলেন অম্বিকানন্দ মহারাজ। এবং সেই মতো কিন্তু এই যে জায়গায় রাম মন্দিরটি হবে সেটি হচ্ছে সাগরদিঘির প্রত্যন্ত গ্রাম অলঙ্কার গ্রামটির নাম। এবং এই গ্রামের মানুষের আশা যে এখানে কোনো মন্দির, সেইভাবে বড় মন্দির নেই, একটা মন্দির হিন্দু ভাবাবেগ, তাদের কাছে কিন্তু সেই হিন্দু ভাবাবেগটাই কিন্তু শুধুমাত্র রয়েছে। তারা কিন্তু কোনো রাজনীতি। তাহলে কি কৌশিক, এক কথা কি এটা বলা যায় যে কোথাও একটা হিন্দু ভাবাবেগকে বা হিন্দু ভোটকে এক ছাতার নিচে আনার জন্য মুর্শিদাবাদ, যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংকের বিচারে সংখ্যাটা বেশি, সেখানে বিজেপির এটা একটা কৌশল? দেখো, একদমই সেটাও কিন্তু বলা যেতে পারে, কারণ এই মুর্শিদাবাদ নিয়ে বারবার কিন্তু এখানেই কিন্তু এই লোকসভা ভোটের আগে যে সাম্প্রদায়িক রাজনীতি বা একটা হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের কথা এসেছিল, সেখানে একেবারে কৌশিক নজর রাখো পরিস্থিতির উপর। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মেরুকরণের রাজনীতি নিয়ে কিন্তু আগেই সতর্ক করেছিলেন। কি বলেছিলেন তিনি, শুনুন একবার। অনেকের ইন্টেনশন আছে দাঙ্গা লাগিয়ে দিয়ে দুই দেশের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে সরে আসার।
আমি চাই বর্ডার বিএসএফের আন্ডারে বিএসএফ দায়িত্ব নিক, যাতে বর্ডারে কোনো গণ্ডগোল না হয়। বর্ডার বিএসএফ দেখুক, আমাদের ওপরে কোনো অত্যাচার হলে আমরা দেখব, কিন্তু দয়া করে কারো কোনো প্ররোচনায় পা দিয়ে কেউ ওদিকে যাবেন না। সেরকম যদি দেখেন, আমি লোকাল পুলিশকে বলবো দূর থেকে মাইকিং করে বলবেন আমাদের এপারের লোকেরা আপনারা ফিরে আসুন। প্রশাসনের কাজ প্রশাসন করবে, আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না।